তো বাচ্চা লোক, তোমরা সবাই কেমন আছো বলো? তোমরা সবাই কেমন আছো? সবাইকে ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আমরা কি পড়ছিলাম? লাইট পড়ছিলাম। তো আমরা প্রায় দর্পণের গোলীয় দর্পণ সম্বন্ধে পড়ে নিয়েছি, তাই না? আমরা প্রায় বাচ্চা লোক গোলীয় দর্পণ সম্বন্ধে পুরো ফুল পড়ে নিয়েছি, ডিটেলসে পড়ে নিয়েছি। আমরা গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করেছি। আমরা 10টা ছবি করেছি তোমাদের, আমি 10টা ছবি করিয়েছি, 10টা প্রতিবিম্ব গঠন করিয়েছি আমি তোমাদের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কোথাও পাবে না তোমরা। 10টা ছবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। আজকের আমরা গোলীয় দর্পণের ব্যবহার করব। কোথায় কোথায় আমরা গোলীয় দর্পণ ব্যবহার করি, কোথায় কোথায় আমরা গোলীয় দর্পণ ব্যবহার করি, ঠিক আছে? তারপর হয়তো আমরা শুরু করব, এটা করার পর শুরু করব আমরা কোথায় কি শুরু করব? আলোর প্রতিসরণ, রিফ্লেকশন। কি শুরু করব? রিফ্লেকশন বা আলোর প্রতিসরণ। আচ্ছা, আমরা করব গোলীয় দর্পণের ব্যবহার, তাই তো? গোলীয় দর্পণ কয় প্রকার? 2 প্রকার। কি কি? অবতল আর উত্তল। তো আমরা প্রথমে অবতল দর্পণের ব্যবহার করব। কি করবো চলো? প্রথমে কি করব? অবতল দর্পণের ব্যবহার করব। তোমরা প্রথমে অবতল দর্পণের ব্যবহার করবো। লেখো তোমরা সবাই 1 নম্বর দিয়ে বা এ দিয়ে লেখো, অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। অনেক অঙ্ক করি তোমাদের, তো 20টা মতো অঙ্ক করিয়েছি তোমাদের, তাই না? প্রায় 20টা সেরা সেরা অঙ্ক করানো হয়েছে। প্রশ্নবিচিত্রায় যত অঙ্ক আছে সবটা করে দিয়েছি আগের দিন প্রায় আমি তোমাদের। তারপর আমার কিছু অঙ্ক করিয়েছি, খুব ভালো ভালো ইন্টারেস্টিং অঙ্ক। তোমাদের লেভেলের থেকে অনেক হাই লেভেলের অঙ্ক সেগুলো। 10 লেভেলের যদি ভাবো তোমরা, 10 লেভেলের যে অঙ্কগুলো হয় তাদের থেকে অনেক হাই লেভেলের অঙ্ক করানো হয়েছে তোমার। সেরা অঙ্ক আগের দিন বা 2 দিন ধরে অঙ্ক, বিশেষ করে 2 দিন ধরে যে অঙ্কগুলো করিয়েছি আমি, 10 লেভেলের থেকে অনেক হাই লেভেলের অঙ্কগুলো করানো হয়েছে তোমাদের। তোমরা করো, শেখো, আশা করছি শিখতে পারছো। অবতল দর্পণের ব্যবহার 1 নম্বর ব্যবহার কি আমরা লিখবো প্রথমে। বাচ্চা লোক, সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। নতুন বছরটা ভালো করে শুরু করো, একটা লক্ষ্য নিয়ে এগো, ফোকাস নিয়ে এগো, ঠিক আছে? ফোকাস নিয়ে এগো। তোমরা ফাটিয়ে দিতে হবে ক্লাস 10টা এই বছরটা, তোমাদের ফাটিয়ে দিতে হবে। সামনে যে আসবে তাকে ঘুষি মেরে ধরে 2 হাত দিয়ে ধরে চিড়ে ফেড়ে বেরিয়ে যেতে হবে তোমাদের। সামনে আগে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাউকে না, কাউকে বাঁচাতে দরকার নেই। খেলো, তোমার খেলা, তোমার খেলতে হবে। তুমি এই খেলার তুমি হিরো, ভাবো এই খেলা তুমি হিরো। তোমরা সবাই হিরো এই খেলা, সবাই তোমরা হিরো। এই খেলার পরিচালনা করব আমি। এই খেলা আমার নির্দেশে চলবে, আমার গাইডলাইন্সে চলবে। তোমরা খেলবে, তোমরা আমার আর্মি, তোমরা আমরা কি আর্মি। ওকে, ঠিক আছে? এই একটা বছর তোমরা ভালো করে খাটো, ভালো করে খাটো। বেশি বেশি খাটো দরকার নেই, রেগুলার মোটামুটি পড়াশোনা করো। আমি যা পড়াচ্ছি তাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, ব্যাস। রেজাল্ট তোমার হাতের মুঠোয়, রেজাল্ট তোমার পিছনে ছুটবে। তোমাকে ছুটতে হবে না নাম্বারের পিছনে, তোমাকে ছুটতে হবে না নাম্বারের পিছনে, নাম্বার তোমার পিছনে ছুটবে। নাম্বারকে মজবুর করবে তোমার পিছনে দৌড়ানোর জন্য। অবতল দর্পণের ব্যবহার, ওকে? নাম্বারকে মজবুর করতে হবে, বাধ্য করতে হবে। আয়, সে না পেরে তোমার পিছনে ছুটতে থাকবে। কোথায়? দাড়ি কামানোর জন্য যে আমরা দর্পণ হিসেবে ব্যবহার করি, দাড়ি কামানোর দর্পণ হিসেবে ব্যবহার করি আমরা। দাড়ি কামানোর দর্পণ বা দাড়ি কামানোর জন্য ব্যবহার করা হয়। দাড়ি কামানোর দর্পণ হিসেবে আমরা কি ব্যবহার করি? অবতল দর্পণ ব্যবহার করি, ঠিক আছে? বলছে কিছু পয়েন্ট লিখে রাখবে। অবতল দর্পণের ব্যবহার কি করছি আমরা? দাড়ি কামানোর দর্পণ হিসেবে আমরা ব্যবহার করি।
ঠিক আছে, অবতল দর্পণকে বলছে এই সময় দাড়ি কামানোর সময় আমরা অবতল দর্পণের আমরা তো অবতল দর্পণের সামনে তো মুখ রাখতে হবে, হ্যাঁ, দাড়ি কাটবো কি করে, কোথায় মুখ রাখতে হবে, ফোকাসের চেয়ে কম দূরত্বে, ফোকাসের চেয়ে কম দূরত্বে রাখতে হবে। এর ফলে আমাদের মুখের যে প্রতিবিম্ব গঠিত হবে অবতল দর্পণে, কি প্রতিবিম্ব, অসৎ সমশীর্ষ বিবর্ধিত। আর দর্পণের মধ্যে হবে, এটা কোথায় হবে, দর্পণের মধ্যে হবে। ওই জন্য তো দেখতে হবে, যদি ফোকাসে রাখি আমি, আমার মুখ যদি ফোকাসে থাকে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, সেটা অসীম দূরত্বে। তো আমার প্রতিবিম্ব দেখতে পাবো মুখের, তাহলে আমি দাড়ি কাটবো কি করে? আমার মুখ যদি ফোকাসে রাখি আমি অবতল দর্পণের সামনে, তাহলে আমার মুখের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীম দূরত্বে। তখন আমার দাড়ি কাটা যাবে, আমার দেখতে পাবো, মুখ দেখতে পাবো, দেখতে পাবো কি করে দেখতে পাবো? তাই জন্য আমাদের মুখটা রাখতে হবে কোথায়, ফোকাসের চেয়ে কম দূরত্বে, বা ফোকাস বা মেরুর মাঝে রাখতে হবে। এবার পরের ব্যবহার লেখো, বিভিন্ন প্রতিফলক হিসাবে, বিভিন্ন অবতল দর্পণের সেকেন্ড ব্যবহার কি, বিভিন্ন প্রতিফলক হিসাবে লেখো, বিভিন্ন প্রতিফলক হিসাবে। গাড়ির হেডলাইট, টর্চ লাইট বা সার্চ লাইটে প্রতিফলক হিসাবে অবতল দর্পণের বিশেষ রূপ কি ব্যবহার করা হয়, অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, অবতল দর্পণ ব্যবহার বলবে, হ্যাঁ, ঠিক আছে। অবতল দর্পণের বিশেষ রূপ একটা অধিবৃত্তীয় দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ, অধিবৃত্তীয় বলছে এখানটায় যে গাড়ির হেডলাইট বা টর্চ লাইট বা সার্চ লাইটে যে ফিলামেন্ট থাকবে, তো লাইট, তো বলছে একটা অবতল দর্পণ ব্যবহার করা হয় কোথায়, বিভিন্ন প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয় কোথায় কোথায়, গাড়ির হেডলাইট, টর্চ লাইট, সার্চ লাইট। বলুন টর্চ লাইট, টর্চ লাইটের কি আছে, আগে আছে কি, ওই কি আছে, কি দর্পণ, কি দর্পণ আছে, অবতল দর্পণ রয়েছে, তার সামনে কি রাখতে হবে, ফিলামেন্ট, লাইট। তো ফিলামেন্টটা কোথায় রাখবো, ফিলামেন্টটা কোথায় রাখবো, এবার রাখবো ফোকাসে। ফোকাসে রাখলে কি হবে, অসীম দূরত্ব, অনেক দূর সমান্তরালে যাবে, প্রধান অক্ষে সমান্তরালে ছড়িয়ে যাবে আলো, সোজা যাবে, সোজা। গাড়ির প্রতিফলক হিসেবে এখান থেকে প্রশ্ন করতে পারে, কিন্তু কি করতে পারে, গাড়ির প্রতিফলক হিসেবে বা মোটর গাড়ি হেডলাইটে বা টর্চ লাইটে অবতল দর্পণ কেন ব্যবহার করা হয় এবং কেন, অবতল দর্পণ কেন ব্যবহার করা হয় বলতে হবে। ঠিক আছে, পরে গুছিয়ে লিখবে, একটু কি লিখবে, যে অবতল দর্পণে মানে বলি গাড়ির হেডলাইট, টর্চ লাইট, সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। বলছে এই অবতল দর্পণের ফোকাসে বাল্বের ফিলামেন্টটি রাখা হয়, বাল্বের রাখা হয়, ফলে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালে নির্গত হয়, ঠিক আছে, সমান্তরালে নির্গত হয়, তাই গাড়ির চালক যারা থাকে তারা অনেক দূরের বস্তুও স্পষ্টভাবে দেখতে পায়। এটা কারণ, এটা কারণ বললাম, কেন ব্যবহার করা হয় তার কারণ। এটাও বলতে পারো দাড়ি কামানোর জন্য অবতল দর্পণকে কি রূপে ব্যবহার করা হয়, এটা দাড়ি কামানোর জন্য অবতল দর্পণের ব্যবহার কিরূপ হয়, আমাদের মুখটাকে কোথায় রাখি, অবতল দর্পণের কোথায়, সামনে কোথায় রাখি, ফোকাস ও মেরুর মাঝে, বা ফোকাসের থেকে কম দূরত্বে। এরকম এগুলো থেকেও শর্ট প্রশ্ন তোমাদের আসতে পারে, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, ভেতরের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, উত্তল দর্পণের ব্যবহার একটাই বলে দিচ্ছি এখানটা আমি, উত্তল দর্পণের ব্যবহার, দর্পণের ব্যবহার। তাহলে আমরা বাচ্চা লোক কি করলাম, গোলীয় দর্পণের ব্যবহার করলাম, তাই তো, গোলীয় দর্পণের ব্যবহার করলাম। ঠিক আছে, অবতল দর্পণের প্রথম ব্যবহার কি, দাড়ি কামানোর দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। দাড়ি কামানোর জন্য আমরা যে দর্পণ ব্যবহার করি সেটা সাধারণত কি ব্যবহার করতে হবে, অবতল প্রকৃতির দর্পণ ব্যবহার করতে হবে আমাদের। ঠিক আছে, কেন ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে, বলছে অবতল দর্পণের আমরা যদি অবতল দর্পণটির আমাদের মুখ যদি অবতল দর্পণটির ফোকাসের চেয়ে কম দূরত্বে রাখি, অবতল দর্পণের সামনে ফোকাসের চেয়ে কম দূরত্বে রাখি, তখন আমাদের মুখের প্রতিবিম্বটা হবে কি, অসৎ সমশীর্ষ বিবর্ধিত। অসৎ মানে সোজা, অসৎ হবে, সমশীর্ষ হবে, আবার বড়ও হবে। এই জন্য আমরা ভালোভাবে দাড়িটা কাটতে পারবো। কি বলছি বুঝতে পারছো তোমরা, কি বলছি, দাড়ি কামানোর জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করি, কেন, কোন ধর্মকে কাজে লাগাই, অবতল দর্পণ ব্যবহার করি কেন, যে অবতল দর্পণের যদি আমরা অবতল দর্পণের সামনে তার ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে আমাদের মুখ রাখি, তখন আমাদের মুখের প্রতিবিম্ব হবে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত। তার জন্য আমাদের মুখটা স্পষ্টভাবে অবতল দর্পণে দেখা যায়, ভালোভাবে দাড়িটা কাটতে পারি আমরা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপর কি বলেছিলাম, 2 নম্বর ব্যবহার কি, বিভিন্ন প্রতিফলক হিসেবে ব্যবহার করি আমরা, বিভিন্ন প্রতিফলক হিসেবে। কোথায় কোথায় প্রতিফলক তল, মোটর গাড়ি হেডলাইট, টর্চ লাইট
বা সার্চ লাইটে প্রতিফলক হিসেবে আমরা অবতল দর্পণের একটা বিশেষ রূপ ব্যবহার করি। অবশ্যই অবতল দর্পণ তো অবশ্যই, কিন্তু তার একটা বিশেষ রূপ কি দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি বিভিন্ন প্রতিফলক হিসেবে। ঠিক আছে, বলছি কেন ব্যবহার করি এখানটা, আমরা বিভিন্ন প্রতিফলক হিসেবে অবতল দর্পণ কেন ব্যবহার করি বলছে, আমরা যদি প্রতিফলক হিসেবে ব্যবহার করার কারণ কি, আমাদের যে অনেক দূরের বস্তু আমাকে দেখতে পাবো, প্রতিফলক হিসেবে ব্যবহার করার আমার উদ্দেশ্য কি, যাতে আমরা অনেক দূরের জিনিস দেখতে পাই। এখানে কি করা হয়, এই অবতল দর্পণের ফোকাসের কাছে বাল্বের ফিলামেন্টে রাখা হয়, অবতল দর্পণের ফোকাসের কাছে বাল্বের ফিলামেন্টে রাখা হয়। ফলে ফিলামেন্ট থেকে যে আলো নির্গত হবে, সেই আলো দর্পণ থেকে নির্গত হয়ে সমান্তরালে নির্গত হবে এবং অসীম দূরত্ব পর্যন্ত যাওয়ার তার ক্ষমতা আছে। তাহলে একজন গাড়ির চালক সে কি করবে, অনেক দূরের বস্তুও স্পষ্টভাবে দেখতে পাবে। এই জন্য বিভিন্ন প্রতিফলক হিসেবে আমরা কি ব্যবহার করি, অবতল দর্পণ। ক্লিয়ার হয়েছে? অবতল দর্পণকে আমরা ব্যবহার করি কোথায়, বিভিন্ন প্রতিফলক হিসেবে। অবতল দর্পণকে ব্যবহার করি বিভিন্ন প্রতিফলক হিসেবে। কোথায় প্রতিফলক হিসেবে, মোটর গাড়ি হেডলাইট, সার্চ লাইট, টর্চ লাইট, এগুলোতে প্রতিফলক হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, এখানে কি করা হয়, অবতল দর্পণে যে অবতল দর্পণ রাখা হয়, অবতল দর্পণ নেওয়া হয়, ঠিক আছে, তারপর তার ফোকাস যেখানটা আছে, অবতল দর্পণের ফোকাস আছে, তার ফোকাসে রাখা হয় কাকে, বাল্ব রাখতে হবে, তো বাল্বটার ফিলামেন্টকে রাখতে হবে। এর ফলে দর্পণ থেকে আলো রশ্মিগুলো নির্গত হয়ে সমান্তরাল নির্গত হয় অসীম পর্যন্ত। তার জন্য গাড়ির চালক অনেক দূরের জিনিসও স্পষ্টভাবে দেখতে পায়। এটা তার কারণ লিখলাম আমি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এবার ইএনটি ডক্টররা কারা, ইএনটি ডক্টররা কি করে, তাদের মাথায় লাগানোর এক ধরনের দর্পণ ব্যবহার করে। ইএনটি ডক্টররা বা দন্ত চিকিৎসকগণ, ইএনটি ডক্টর বা দন্ত চিকিৎসকগণ, তারা তাদের মাথায় লাগানো দর্পণ হিসেবে ব্যবহার করে। কেন ব্যবহার করে, কোন এতে, এইটা দেখো এখানে কোন ধর্ম কাজে লাগানো হয়, এখানে কোন ধর্মটা কাজে লাগানো হয়, এই ধর্মটাই কাজে লাগানো হয়। প্রথম ধর্মটা দাড়ি কামানোর যে ধর্ম, কি করা হয়, এখানটায় ফোকাস ও মেরুর মাঝে বস্তু রাখলে তার অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হয়। এই ধর্মই কাজে লাগানো হয় এখানটায়। কাকে, এই ধর্মকে কাজে লাগানো হয়। তারপর কি উত্তল দর্পণের ব্যবহার কি, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় উত্তল দর্পণের ব্যবহার। এবার কি করছি আমরা, উত্তল দর্পণের ব্যবহার। এবার আমরা করছি উত্তল দর্পণের ব্যবহার। কোথায় ব্যবহার করি, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করি। কেন ব্যবহার করি, আমরা জানি উত্তল দর্পণ দ্বারা সর্বদা কি হয়, বস্তুর অসৎ আর ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়, এক নম্বর কারণ। আর কি, উত্তল দর্পণের কি বেশি হয়, দৃষ্টিক্ষেত্র বেশি হয়, সর্বাধিক হয়, দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। কারণ কি, উত্তল দর্পণের উপর আলো পড়লে কি, আলো কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, এই জন্য দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। ক্লিয়ার হয়েছে? তোমরা ক্লিয়ার হয়েছে? লিখে ফেলো, তোমরা সবাই লিখে ফেলো। 1 2 3। তো বাচ্চা লোক, এখন আমরা শিখলাম গলি দর্পণের ব্যবহার। ঠিক আছে, দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করি আমরা, অবতল দর্পণ। দাড়ি কামানোর জন্য, তারপর বিভিন্ন প্রতিফলক হিসেবে অবতল দর্পণ। তারপর ইএনটি ডক্টররা মোটর গাড়ি ভি ফাইন্ডার উত্তল দর্পণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো টর্চ লাইটে ফিলামেন্টটি কোথায় রাখা হয়, ফোকাসে রাখা হয়। এই তো একটু বললাম, অবতল দর্পণের বলছে টর্চ লাইটে অবতল দর্পণের সামনে ফোকাসে ফিলামেন্টকে রাখা হয়। তার ফলে কি হয়, আলো রশ্মি সমান্তরাল নির্গত হয়, অনেক দূর পর্যন্ত যায়, অনেক অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে, তাই না? তার জন্য কি হয়, গাড়ির চালকরা অনেক দূরের বস্তুকেও স্পষ্টভাবে দেখতে পায়। ঠিক আছে, টর্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন, প্রশ্ন পড়তে পারে। ঠিক আছে, এবার লেখো আরেকটা প্রশ্ন বলছি তোমাদের, লেখো দেখি। সমতল দর্পণ পড়াচ্ছিলাম তো, সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত রে, সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত বাচ্চালো, কমেন্ট করো। 1 তাহলে এবার বলো, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত নেই, অবতল দর্পণ অসীম, কি হবে, অসীম হবে। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হবে অসীম।
2 নম্বর, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? বক্রতা ব্যাসার্ধ কত? কত বক্রতা ব্যাসার্ধ কত? এটাও অসীম, এটাও অসীম। উপাক্ষী রশ্মি আর কি প্রান্তিক রশ্মি। তো আমরা এখন পড়ছি, একটা টপিক ছেড়ে গেছে আমাদের, উপাক্ষী রশ্মি আর প্রান্তিক রশ্মি। একটা দর্পণ আঁকি। হ্যাঁ, এটা কি পোল, এটা কি ফোকাস, এটা কি বক্রতা কেন্দ্র। বলছে এটা একটা অবতল দর্পণ, দেখতে পাচ্ছি আমরা, এটা একটা কি অবতল দর্পণ, ঠিক আছে। এটা কি একটা গলীয় দর্পণ, অবতল দর্পণ। বলছে এই অবতল দর্পণের যে সমস্ত আলোক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে এবং করতে হবে না, বলছে যে সমস্ত আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে, এটা প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে গলীয় দর্পণে আপতিত হয়। কি বলছি আমি? ক্ষুদ্র কোণে। এই কোণগুলো কি কম? তো যে সমস্ত আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে কোথায় আপতিত হয়? গলীয় দর্পণে আপতিত হয়। তাকে এই রশ্মিগুলোকে বলা হচ্ছে, এই কোণটা অনেক ক্ষুদ্র, বলছে যে সকল আলোক রশ্মি গলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে অতি ক্ষুদ্র কোণে আপতিত হয় তাকে বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। আর প্রান্তিক রশ্মি কি? যেসব আলোক রশ্মি গলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে বেশি কোণে আপতিত হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক রশ্মি। এগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি, এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, নাম দিলাম আমি, এটা আমি লিখে দিচ্ছি উপাক্ষীয় রশ্মি এটা। আর এটাকে বলা হচ্ছে প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মি কি বললাম? যে সকল রশ্মি গলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে অতি ক্ষুদ্র কোণে আপতিত হয় তাকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। যে সমস্ত রশ্মি গলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে বড় কোণে বা বৃহৎ কোণে, যে কোনো স্থান থেকে, হ্যাঁ যেমন হবে যেতে পারছে, এখন যেমন হচ্ছে যাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? লিখে ফেলো যা বলছি, বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার? কি বললাম আমি? উপাক্ষীয় রশ্মিটা কি বলছে? যে সমস্ত আলোক রশ্মি গলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে, প্রধান অক্ষ কোনটা প্রধান অক্ষ রে? এটা তো এই প্রধান অক্ষের সঙ্গে অতি ক্ষুদ্র কোণে দর্পণে আপতিত হয়। কি বলছি? যেসব আলোক রশ্মি গলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে অতি ক্ষুদ্র কোণে দর্পণে আপতিত হয়, ঠিক আছে, ওদেরকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর প্রান্তিক রশ্মি কোনগুলো? যেসব আলোক রশ্মি গলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে বড় কোণে দর্পণে আপতিত হয় তাদের বলা হচ্ছে প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মি। তুলে ফেলো। একটা ভালো প্রশ্ন লিখে দেখি তোমরা, আর একটা ভালো প্রশ্ন লিখে দেখি। বিবর্ধক কাজ হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? বিবর্ধক কাজ মানে কি? যে কাজ বস্তুকে কি দেখাবে? বড় দেখাবে। বিবর্ধক কাজ যে কাজ কি করবে? একটা বস্তুকে বড় দেখাবে। বিবর্ধক কাজ হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? বড় দেখাবে প্লাস সোজাও দেখাবে। কি বলছি? বিবর্ধক কাঁচের কাজ কি হয়? একটা বস্তুকে বড় দেখাবে প্লাস সোজাও দেখাবে, সমশীর্ষ দেখাবে। কোন দর্পণ? না, অবতল দর্পণ। সাবাস, ভেরি গুড। উত্তল দর্পণ সব ক্ষুদ্র হয়। বিবর্ধক বড় কাঁচ, একটা বস্তু বিবর্ধক কাঁচের মানে কি? যে কাঁচ তোমাকে কি দেখাবে? বড় দেখাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। বিবর্ধক কাঁচ হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? কোন দর্পণ? ও আগে বুঝে নাও বিবর্ধক কাঁচ কি। যে কাঁচটা তোমার প্রতিবিম্বকে বড় দেখাবে প্লাস সমশীর্ষ দেখাবে। সমশীর্ষ দেখাতে হবে। কোন দর্পণ হবে? ভেবে বলো। অবতল দর্পণ। কেন? অবতল দর্পণের ফোকাস আর মেজু মাঝে থাকলে বস্তু বড় হয় প্লাস সমশীর্ষ হয়। উত্তর কি হবে? অবতল দর্পণ। অবতল দর্পণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবর্ধক কাঁচ হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? লেন্স না, ঠিক আছে, অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ। বলছে আরেকটা প্রশ্ন,
এই রিলেটেড আরেকটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে এই অবতল দর্পণকে, এরপরে যে প্রশ্নটা বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে অবতল দর্পণকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে বস্তুকে কোন অবস্থানে রাখা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বলে দিচ্ছি এখন থেকে, খুব ডিটেলসে ক্লাস হচ্ছে তোমাদের, তোমরা বুঝতে পারছো না এটা কি ক্লাস চলছে। বুঝবে বুঝবে বুঝবে, তোমরা বুঝবে, এক সময় বুঝবে, আমি আই বিলিভ দ্যাট। কি বলছি, বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয় কি দর্পণ? অবতল দর্পণ। এবারে প্রশ্ন আমাদের যে অবতল দর্পণকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে বস্তুকে কোন অবস্থানে রাখা হয়? সাবাস প্রশ্ন। অবতল দর্পণকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখা হয়? বস্তুকে কোথায় রাখা হয়? কোথায় রাখা হচ্ছে বললাম আমি? ফোকাস আর মেরুর মাঝে। ফোকাস ও মেরুর মধ্যে। ফোকাস আর মেরুর মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চা লোক এটা। এই প্রশ্ন দুটো, এই দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট। বিবর্ধক কাঁচ হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। এই রিলেটেড প্রশ্ন, অবতল দর্পণকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখা হয়? ফোকাস আর মেরুর মাঝে। ফোকাস আর মেরু, ফোকাস আর মেরুর মাঝে, ঠিক আছে। বিবর্ধক কাঁচের কাজ কি? বিবর্ধক কাঁচের কাজ কি? যে তোমার প্রতিবিম্বকে বড় দেখাবে প্লাস সমশীর্ষ দেখাবে। তোমাদের এগুলো ক্লিয়ার বাচ্চা লোক? ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করালাম কিছু তোমাদের। স্পর্শ না করে সমতল, অবতল ও উত্তল দর্পণের শনাক্তকরণ। দিতে পারে এগুলো ছোট ছোট বিষয়, কনসেপ্ট থেকে দিতে পারে। যদি লেখো, যদি কোন দর্পণের, এক নম্বর কি বললাম আমি, কি বললাম বুঝে নাও। যদি কোন দর্পণের যে কোনো অবস্থানে বস্তুর প্রতিবিম্ব সোজা বা সমশীর্ষ আর অসৎ হয়, তাহলে বুঝতে হবে সেই দর্পণটা সমতল দর্পণ। যদি কোনো প্রতিবিম্বের যে কোনো অবস্থানে বস্তুর প্রকৃতি সর্বদা অসৎ আর সমশীর্ষ হয়, তখন বুঝতে হবে সেই দর্পণ সমতল দর্পণ। যদি কোনো, ক্লিয়ার বলছে, কোনো দর্পণের সামনে থেকে পিছনের দিকে বস্তু যদি সরাতে থাকি, যদি প্রতিবিম্বটাও সোজা থেকে ধীরে ধীরে কিসে পরিণত হয়? উল্টো হয়ে যায়, তাহলে সেই দর্পণটি হবে অবতল দর্পণ। আর উত্তল দর্পণ কি? এটা তো সহজ। অবতল দর্পণ কি? যদি কোনো দর্পণের যে কোনো অবস্থানে বস্তু রাখলে যদি অসৎ আর ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়, কি তাহলে বুঝতে হবে উত্তল দর্পণ। যদি কোনো একটা দর্পণের যে কোনো অবস্থানে বস্তু রাখছি, দেখছি সর্বদা কি হচ্ছে? অসৎ আর ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আয়নার মধ্যেই হবে, অসৎ মানে কি আয়নার মধ্যে হবে, আয়নার মধ্যে তার ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে সেই দর্পণটা কি? উত্তল। যদি 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 প্রতিবিম্ব সর্বদা অসৎ আর সমশীর্ষ হয় এবং সোজা সর্বদা আর বস্তুর আকারের সমান, অ্যাকচুয়ালি হ্যাঁ, অসৎ ও সমশীর্ষ হয়, তাহলে সেটা সেই দর্পণটা হবে কি? সমতল দর্পণ। যদি পিছন থেকে সামনে থেকে কোনো দর্পণের বস্তুকে কোনো দর্পণের সামনে থেকে পেছনের দিকে সরাতে থাকলে যদি প্রতিবিম্ব সোজা থেকে উল্টো হয়ে যায়, তাহলে সেটা বুঝতে হবে কি? সেটা অবতল দর্পণ। ব্যাস, হয়ে গেছে, খুব সহজ, বুঝে দিচ্ছি আমি। এবার আমরা শুরু করব কি? আলোর প্রতিসরণ। এবার আমরা শুরু করব আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। কি? রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। এবার আমাদের টপিক আলোর প্রতিসরণ। প্রতিসরণ মানে হচ্ছে রিফ্র্যাকশন। কি? রিফ্র্যাকশন। আলোর প্রতিফলনটা আমরা পড়ে নিলাম মোটামুটি, তাই তো? এবার আমরা পড়বো আলোর প্রতিসরণ। বা চলো, রেডি? তোমরা রেডি? আচ্ছা, এটা আছে কি? এটা কি? দুই মাধ্যমের বিভেদ তল। এটা কি আঁকলাম আমি? দুই মাধ্যমের বিভেদ তল। উপরে একটা মাধ্যম, নিচে একটা মাধ্যম রয়েছে, ঠিক আছে? যদি আলো পড়ে, আমরা বলেছিলাম যদি আলো পড়ে
ঠিক আছে, কিছু আলো দিক পরিবর্তন কি করে আবার কি হয় প্রথম মাধ্যমে, তাকে আমরা কি বলি, প্রতিফলন। এই ঘটনাকে আমরা বলি, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে দুই মাধ্যমের বিভব তল থেকে আপতিত হওয়ার পর, দুই মাধ্যমের বিভব তলে আপতিত হওয়ার পর আবার প্রথম মাধ্যমে দিক পরিবর্তন করে ফিরে যায়, আলোর প্রতিফলন। এটা পড়ে নিলাম আমরা, ওকে, কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পড়বো আলোর প্রতিসরণ। প্রতিসরণটা কি বলেছিলাম, এখানে টানতে হয় কি, একটা লম্ব টানতে হয়। বলছে যদি মাধ্যম না থাকতো আলো কেমন যেত, যদি মাধ্যম না থাকতো এই আলোর রশ্মির হয়ে যেত। মাধ্যম থাকার জন্য কিছু আলো কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, এখানটা যাকে বলে প্রতিফলন, পড়ে নিয়েছি আমরা। আবার কিছু আলো, কিছু আলো প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে যায়, তাকে বলি আমরা প্রতিফলন। আবার কিছু আলো কি হয়, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। কেমন ভাবে প্রবেশ করে, কখনো এরকম যায়, এটাকে বলা হচ্ছে অবিলম্ব। তো এটা কি বলা হচ্ছে, অবিলম্ব। কখনো দেখা যাচ্ছে এই অবিলম্বের দিকে সরে আসে, আবার কখনো অবিলম্ব থেকে দূরে সরে যায়। কি বলছি, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমে পড়ে, তখন কি হয়, আলোক রশ্মি যাওয়া উচিত ছিল কিরকম, সোজা, কিন্তু সোজা যায় না। কেমন যাচ্ছে, তার প্রকৃত গতিপথ থেকে বেঁকে যাচ্ছে, প্রকৃত গতিপথ থেকে বেঁকে যাচ্ছে। কেমন বেঁকে যাচ্ছে, কখনো অবিলম্বের দিকে সরে আসছে, কখনো অবিলম্ব থেকে দূরে, অনেকটা দূরে সরে যাচ্ছে। কি বলছি, বোঝা যাচ্ছে? যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, তখন যে আলোক রশ্মির মেন পথ সেটা থাকছে না, মেন পথ থাকছে, তার মেন পথ থেকে কখনো এরকম হচ্ছে, কখনো এরকম হচ্ছে, মানে অবিলম্বের দিকে কখনো সরে আসছে, আবার অবিলম্ব থেকে কখনো দূরে সরে যাচ্ছে। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। কি বলবো আমরা, আলোর প্রতিসরণটা কি, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর যদি ওই মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মির গতিপথ ও বেগের, গতিপথ, বেগের অভিমুখ, বেগের মান ও অভিমুখের পরিবর্তন হয়। তখন আলোক প্রতিসৃত রশ্মির বা প্রতিসৃত রশ্মি, এটাকে বলবো কি রশ্মি, তখন এই দুটোকে কি বলবো, এই দুটোকে বলবো প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। এটা তো আপতিত রশ্মি ছিল, এটা ছিল প্রতিফলিত রশ্মি, এই জন্য এটা প্রতিফলন ছিল, এটা প্রতিসৃত রশ্মি, তার জন্য এটাকে বলবো আমরা প্রতিসরণ। কি বললাম আমি, প্রতিসরণটা কি জিনিস, যখন 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 আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর যদি ওই মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসৃত রশ্মির বেগের মান ও অভিমুখ এর পরিবর্তন ঘটে। একে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। সব থেকে ইজি ভাবে বোঝাচ্ছি। দেখো, আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর যদি ওই মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসৃত রশ্মিগুলির বেগের মান ও অভিমুখের পরিবর্তন হয়। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর, লিখে ফেলো তোমরা সবাই। বুঝতে পেরেছো তোমরা বাচ্চা লোক, ক্লিয়ার হয়েছে? কি বললাম আমি, আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে, অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর, এটা আপতিত হয়েছে এখানটায়, যদি ওই মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রতিসৃত রশ্মির বেগের মান ও অভিমুখের পরিবর্তন হয়, বেগের মান ও অভিমুখের পরিবর্তন হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। বলছে আলোর প্রতিসরণ দুই প্রকার, দেখো তোমরা সবাই, আলোর প্রতিসরণ দুই প্রকার। আলোর প্রতিসরণ দুই প্রকার। আলোর প্রতিসরণ কি, দুই প্রকার, ঠিক আছে, দুই প্রকার। আলোর প্রতিসরণ দুই প্রকার, তো বলছে মাধ্যমের ভিত্তিতে, মাধ্যমের পার্থক্যের ভিত্তিতে, মাধ্যমের ভিত্তিতে আর কি, মাধ্যমের ভিত্তিতে আলোর প্রতিসরণকে দুভাগে ভাগ করি। এক নম্বর, লঘু থেকে, মাধ্যম কয় প্রকারে, ঘন মাধ্যম আর লঘু মাধ্যম। মনে করো একটা আলোক রশ্মি লঘু থেকে যাচ্ছে ঘনতে, একরকম প্রতিসরণ হবে। মনে করো একটা আলোক রশ্মি যাচ্ছে ঘন থেকে কোথায়, লঘুতে, লঘু থেকে ঘনতে একটা প্রতিসরণ হবে, আবার ঘন থেকে লঘুতে। লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ, লঘু থেকে ঘন মাধ্যমে, যখন আলোক রশ্মি কোনো লঘু মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে, ঘন মাধ্যমে, তখন লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। এবার হবে দু নম্বর কি ভাগ, ঘন থেকে লঘু
মাধ্যমে আলোর প্রতিসরণ। ঠিক আছে, প্রতিসরণ দুই প্রকার, একটা কি লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ, আর একটা ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। কারণ কি, মাধ্যম দুই প্রকার। এখানে আলোর রশ্মি কি হচ্ছে, এখানে আলোর রশ্মি কি করছে, এক মাধ্যম থেকে এসে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করছে, তাই না? আমরা জানি মাধ্যম দুই প্রকার, তার জন্য আলোক রশ্মি কখনো লঘু থেকে ঘন মাধ্যমে যাবে, আবার কখনো ঘন থেকে লঘু মাধ্যমে যাবে। তো এই জন্য আলোর প্রতিসরণকে আমরা বলছি দুটো ভাগ, আলোর প্রতিসরণের দুটো ভাগ। আলোর প্রতিসরণের দুটো ভাগ। আর দুটো ছবি দেখে নাও, এখানে করে দিচ্ছি দেখো, এখানে করছি দেখো তোমরা বাচ্চা লোক, আমি এখানে দুটো প্রতিসরণ দেখাচ্ছি, একটা কি লঘু থেকে ঘনতে, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ, প্রতিসরণ আমি এখানে দেখে দিচ্ছি, ঠিক আছে? ওকে বাচ্চা লোক, লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ মানে মানে ভাবো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, মানে উপরে কোনো লঘু মাধ্যম আছে, উপরে কি আছে, লঘু মাধ্যম আছে, নিচে কোনো ঘন মাধ্যম আছে, এটা তার বিভেদ তল। ভাবো এর উপরে জল, উপরে আছে বায়ু, নিচে আছে জল, হতে পারে নাকি? লঘু মাধ্যম কি হতে পারে, উপরে আছে কি লঘু, নিচে আছে কি ঘন, মানে ভাবো উপরে আছে বায়ু, নিচে আছে জল, হতে পারে? বায়ু থেকে আলো, বায়ু থেকে ঘনতে আলো আসছে এরকম, বায়ু থেকে আসছে জলে আলো আসছে এরকম, এটা এ ও রশ্মি, ঠিক আছে? যাওয়া উচিত ছিল কিরকম, সোজা, যাওয়া উচিত ছিল সোজা। কি হচ্ছে, এটা কি অবিলম্ব টানতে হবে এখানটায়, এন, আর এটা কি এন ড্যাশ, এটা হচ্ছে অবিলম্ব। এ হচ্ছে আপতিত রশ্মি, এটা ও হচ্ছে কি আপতন বিন্দু। মাধ্যম না থাকলে যাওয়া উচিত ছিল কিরকম, এরকম, না মাধ্যম না থাকলে যাওয়া উচিত ছিল কিরকম, সোজা। এটা হচ্ছে আলোর প্রকৃত গতিপথ। কিন্তু যেই ঘন মাধ্যম লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, আলোর রশ্মি কি হয় দেখো, লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে মানে কি, ফাঁকা রাস্তা থেকে যাচ্ছে, ঘন ফাঁকা, একটা ফাঁকা লঘু মাধ্যম মানে কি, আলোর রশ্মি আসছিল কোন মাধ্যম দিয়ে, লঘু মাধ্যম দিয়ে, লঘু মাধ্যম দিয়ে আলো আসছিল। যেই লঘু মাধ্যম দিয়ে আসছিল মানে ফাঁকা রাস্তা দিয়ে আসছিল, তোমার বেগ বেশি ছিল, যেই তুমি ঘন মাধ্যমে প্রবেশ করলে তোমার বেগটা তখন কি হয়ে যাবে, কমবে, এবং সে চাইবে শর্টকাট যাওয়ার জন্য, কেমন যাওয়ার জন্য, শর্ট রাস্তা দিয়ে যাওয়ার জন্য, অবিলম্বের দিকে সরে আসবে। এই জন্য কি হবে, সেটা অবিলম্বের দিকে সরে আসবে। দেখো অবিলম্বের দিকে সরে আসছে না, এটা অবিলম্ব, তার দিকে সরে আসছে, এরকম যাওয়া উচিত ছিল এরকম, কিন্তু অবিলম্বের দিকে সরে আসছে, ঠিক আছে? তাই লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ কি হয়, প্রতিসিত রশ্মি লিখে নিচে এখানে লিখবে, প্রতিসিত রশ্মি কি হয়, অবিলম্ব থেকে অবিলম্বের দিকে সরে আসে। তোমরা লিখবে নিচে, ঘন থেকে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময়, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি নিচে লিখবে তোমরা, অবিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে, ঠিক আছে? লঘু থেকে ঘন মাধ্যম, ক্লিয়ার হয়েছে? ওটা তো ক্লিয়ার হয়েছে তো? লঘু থেকে ঘন মাধ্যম যখন আলো যাচ্ছে লঘু থেকে ঘনতে, তখন ঘনতে যেই ঢুকলো তার বেগের মান কমে যায়, বেগের মান কমে যায়, সে চাইবে শর্টকাট রাস্তা দিয়ে যেতে, শর্টকাট রাস্তা দিয়ে যেতে, তাই না? তার মানে তার বেগটা কি কম হচ্ছে, আর সে অবিলম্বের দিকে সরে আসছে, অবিলম্বের দিকে সরে আসছে, লঘু থেকে ঘন। এবার লেখো তোমরা 2 নম্বর লেখো, ঘন থেকে লঘু মাধ্যমে, ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ, ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ। দেখো ঘন থেকে লঘু মাধ্যমে, তোমরা নিচে নিচে করো, নিচে নিচে করো, ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ, তোমরা নিচে নিচে করো, আঁকো, আবার আঁকো। আলো পড়লো এরকম, উপরে আছে ঘন মাধ্যম, নিচে কি আছে, লঘু। এবার আলো আসবে কোথা থেকে, ঘন থেকে লঘুতে, এটা এসেছিল কোথায়, লঘু থেকে ঘনতে প্রবেশ করছিল আলো, এবার প্রবেশ করবে আলো ঘন থেকে লঘুতে, মানে জল থেকে মনে করো বায়ুতে যাচ্ছে, বা জল থেকে কাঁচ থেকে যাচ্ছে জলে, হতে পারে কাঁচ থেকে যাচ্ছে জলে, কিছু একটা হবে। এটা কি এ ও রশ্মি, আপাতিত রশ্মি, এটা এটা আপাতন বিন্দু, আপাতন বিন্দুতে কি টানতে হয়, আপাতন বিন্দুতে কি টানতে হয়,
আপাতন বিন্দুতে কি টানতে হয়? অবিলম্ব। যাওয়া উচিত ছিল কিরকম? এরকম সোজা যাওয়া উচিত ছিল। যেই ঘন থেকে আসছে আলোটা লঘুতে, ঘন থেকে আসছে মানে কি, তার বেগ প্রথমে কি ছিল? কম ছিল। যেই লঘুতে প্রবেশ করলো, এবার সে ভাবছে বাবা শান্তি পেলাম, এবার একটু রাস্তাটা ফাঁকা রাস্তা, তাই তো? সে জোরে চালিয়ে চলে যাবে। জোরে চালাবে মানে সে কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে? তাহলে এখানে প্রতিসিত রশ্মিটা কি হচ্ছে? অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময়, ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসিত রশ্মি অবিলম্ব থেকে কি হয়? দূরে সরে যায়। ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। অভিলম্ব থেকে দূরে সরে যায়। খতম। অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা প্রতিসরণ দুই প্রকার করে দেখে দিলাম তোমাদের। আমি প্রতিসরণ দুই প্রকার তোমাদের দেখে দিলাম। একটা কি লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ কেমন হয়? প্রতিসিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। ওকে। আর ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ কেমন হয়? এই প্রতিসিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা অবিলম্বের দিকে সরে আসে কেন? এই ঘন এ যাচ্ছে কোথা থেকে? লঘু থেকে ঘনতে, ফাঁকা রাস্তা থেকে, মানে কোনো ফাঁকা জায়গা থেকে ঘন জায়গায় ঢুকছে, ভিড় ভাড়া এলাকায় ঢুকছে। ভিড় ভাড়া এলাকা, গণমাধ্যম মানে হচ্ছে ভিড় ভাড়া এলাকা। ভিড় ভাড়া এলাকায় তুমি সাইকেল নিয়ে গেলে তোমার সাইকেলের বেগ কি হয়? কমাতে হয় তো। আর তুমি চাও শর্টকাট যাওয়ার চেষ্টা করো, শর্টকাট যাওয়ার চেষ্টা করো, তার জন্য সে কি হয়? অবিলম্বের দিকে সরে আসে। এখানে কি হচ্ছে? ঘন থেকে লঘুতে, উল্টোটা। ঘন থেকে লঘুতে তুমি ভিড়ভাড় জায়গা থেকে বেরিয়েছো কোথায়? তুমি ভিড়ভাড় জায়গা থেকে হঠাৎ করে বেরিয়ে গেলে কোথায়? ফাঁকা রাস্তায়। তখন তুমি সাইকেলটা জোরে চালাবে, রিল্যাক্সি যাবে। ঠিক আছে? খাওয়া খেতে খেতে যাবে, বা তখন আনন্দ ফুরফুরে মন। মনে রাখবে তোমরা, পড়ানো একটা আর্ট বা শিল্প। আমি চাইছি সেই শিল্পের শিল্পী হতে। ঠিক আছে? আর তোমরা আমার মূর্তি, আমার কাজ, আমার প্রতিফলন। ঠিক আছে? তো বাচ্চা লোক, আজকের মতো তোমাদের ছুটি। ভালো করে থাকো। আগের দিন এরপর থেকে শুরু করবো আমরা। মন দিয়ে পড়াশোনা করো। ছুটি। বাই বাই, টাটা সবাইকে। বাই বাই।